আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় ৯ যেটা ছিল, সে অধ্যায় ৯-এর পার্ট 2-এর আগ পর্যন্ত। সো আজকের ভিডিওতে আমরা মূলত পার্ট 3 থেকে 5 যেটা রয়েছে তাপমাত্রার পরিমাপ, এটা নিয়ে মূলত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমাদের এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো এবং আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো এবার আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। আমরা আগের কাজটিতে দেখেছি যে গরম পানিপূর্ণ গ্লাসটি 2 মিনিট পর পর হাত দিয়ে ধরলে গরমের অনুভূতি ক্রমান্বয়ে বাড়তে থাকে। কোনো দিন সকালে কম গরম থাকে কিন্তু দুপুরে গরম বেশি থাকে। আমরা কোনো কিছু ধরলে বা আমাদের ত্বকের স্পর্শে কিছুটা বুঝতে পারি গরম বেড়েছে না কমেছে, কিন্তু একেবারে সঠিকভাবে কিন্তু আমরা বলতে পারি না যে কতটা গরম বেড়েছে। সঠিকভাবে বলার জন্য আমাদের যন্ত্রের সাহায্যে তাপমাত্রা মেপে নিতে হয়, তাই না? তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটার ব্যবহার করে মানুষের শরীরের তাপমাত্রা মাপা হয়। আবহাওয়াবিদগণ বায়ুর তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করেন। শিল্প কারখানার নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতে হয়, সেজন্য কলকারখানাতেও থার্মোমিটার ব্যবহার করা হয়। কিসের জন্য ব্যবহার করা হয়? মূলত তাপমাত্রা মাপার জন্যই কিন্তু থার্মোমিটার ব্যবহার করা হয় কলকারখানাতে। তাপমাত্রা পরিবর্তন হলে তরল পদার্থের আয়তন বাড়ে বা কমে। তরল পদার্থের আয়তন কতটুকু বাড়ে বা কমে তা মেপে তাপমাত্রা কতটুকু বাড়ে বা কমে গেল তা কিন্তু আমরা বের করতে পারি। থার্মোমিটারে পারদ, অ্যালকোহল ইত্যাদি তরল ব্যবহার করে তাপমাত্রা মাপা হয়। নিচে একটি পারদ থার্মোমিটারে বর্ণনা দেওয়া হলো। সো এখানে পারদ থার্মোমিটার দেখতে পাচ্ছ। আমরা বাসা বাড়িতে যে থার্মোমিটার ব্যবহার করে আমরা জ্বর মাপি, সেগুলো কিন্তু মূলত পারদ থার্মোমিটার। সো পাওয়ার থার্মোমিটারের যে বর্ণনাটা, পাওয়ার থার্মোমিটারটা মানে কী দিয়ে তৈরি কিংবা কীভাবে কাজ করে, সো এই বর্ণনাটা কিন্তু পরীক্ষা কিন্তু অনেক বেশি আসে। সো এটা তোমরা একটু ভালো করে পড়ে রাখবা। দেখো, আমি একটু তোমাদের পরে শোনাই এবং বুঝিয়ে দিই। যে থার্মোমিটার ব্যবহার করে তাপমাত্রা মাপা হয় তাই হচ্ছে পারদ থার্মোমিটার। আমরা সবাই জ্বর মাপা থার্মোমিটার দেখেছি। এদের একটি পারদ থার্মোমিটার। পাশের চিত্রের মতো এই থার্মোমিটারে সরু ও সুষম ছিদ্রযুক্ত একটি সরু কাঁচ নল থাকে। নলটির এক প্রান্তে পাতলা দিয়াজ হয়ে একটি ভাল্ব থাকে। ভাল্বটি পূর্ণ করে ফাঁপা নলটির কিছু অংশে পারদ ভরা হয়। নলের বাকি অংশে খুব সামান্য পরিমাণ পারদ বাষ্প থাকে। নলটির গায়ে তাপমাত্রা পরিমাপের নির্দিষ্ট স্কেল অনুযায়ী দাগ কাটা হয়। থার্মোমিটারের নলের ছিদ্রটি খুব সরু হয়ে থাকে, তাই বাল্বের তাপমাত্রা একটু বাড়লেই সরু ছিদ্রতে পারদ অনেকখানি উপরে উঠে যায়। পারদ নলের কোন দাগ পর্যন্ত উঠলো তা দেখে আমি কিন্তু বুঝতে পারি বা বোঝা যায় যে তাপমাত্রা কতটুকু বেড়েছে। ঠিক আছে, এরপরে পার্টটা যে অংশটা যেটা রয়েছে কী বলা হয়েছে খেয়াল করো। তাপমাত্রা পরিমাপের স্কেল। কোনো কিছু পরিমাপের জন্য এক নির্দিষ্ট আদর্শ মান ঠিক করে নেওয়া হয়। তারপর সেই আদর্শ মানের সাথে সাথে তুলনা করে নতুন কোনো কিছুর পরিমাপ বের করা হয়। তাপমাত্রা পরিমাপেরও এরকম আদর্শ মান রয়েছে। এক্ষেত্রে দুটি নির্দিষ্ট তাপমাত্রা ব্যবধানের একটি অংশকে আদর্শ মান হিসেবে ধরে নেওয়া হয়। এই দুটি নির্দিষ্ট মানকে আমরা বলে থাকি হচ্ছে স্থিরাঙ্ক। একটিকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক, অন্যটিকে বলা হয় হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এখন আরেকটা বিষয় সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে হিমাঙ্ক। স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয় সেই তাপমাত্রাকে আমরা বলি হচ্ছে হিমাঙ্ক। হিমাঙ্ককে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়। তার মানে নিম্ন স্থিরাঙ্ক মানে কি? নিম্ন স্থিরাঙ্ক মানে হচ্ছে হিমাঙ্ক। বা আমাদের যদি নিম্ন স্থিরাঙ্ক কাকে বলে যদি এই সংখ্যা যদি আমাকে দিতে বলা হয়, তাহলে তোমরা এই হিমাঙ্কের সংখ্যাটা দিলেই কিন্তু তোমরা নিম্ন স্থিরাঙ্কের সংখ্যাটা দেওয়া হয়ে যাবে। ঠিক আছে, এরপর খেয়াল করো স্ফুটনাঙ্ক নিয়ে। তো স্ফুটনাঙ্ক নিয়ে আমরা যদি একটু আলোচনা করি, স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটে বাষ্পে পরিণত হয় সেই তাপমাত্রাকে আমরা বলে থাকি হচ্ছে স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ককে থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হিসেবেও কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, তার মানে আমরা বুঝলাম এখান থেকে যে হিমাঙ্ক যেই কথা, নিম্ন স্থিরাঙ্ক একই কথা, আবার স্ফুটনাঙ্ক যেই কথা, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কিন্তু একই কথা। ঠিক আছে, এবার খেয়াল করো পরের অংশটা কী বলা হয়েছে। ঊর্ধ্ব ও নিম্ন স্থিরাঙ্কের মধ্যবর্তী ব্যবধানকে বিভিন্ন সংখ্যক সমান অংশে ভাগ করা যায়। এই ব্যবধানকে কয়েকটি সমান অংশে ভাগ করা হলে তার ভিত্তিতে বিভিন্ন স্কেল পাওয়া যাচ্ছে বাজারে। তাপমাত্রা পরিমাপে কয়েকটি স্কেল প্রচলিত রয়েছে। নিচে দুটি স্কেল নিয়ে আমরা আলোচনা করব। তোমরা যখন বড় ক্লাস উঠবে তখন আরেকটা স্কেল সম্পর্কে জানতে পারবা, সেটা হচ্ছে কেলভিন স্কেল। ঠিক আছে, সো এই দুইটা স্কেল কী কী? একটা হচ্ছে তোমার সেলসিয়াস স্কেল, আর একটা হচ্ছে ফারেনহাইট স্কেল। আর আরেকটা স্কেল রয়েছে, সেটা হচ্ছে কেলভিন স্কেল। ঠিক আছে, সেটা হচ্ছে কি কেলভিন স্কেল। সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল। সো কেলভিন স্কেলারটা এখানে বলা হয় নাই। কেলভিন স্কেলারটা তোমরা বড় ক্লাসে জানতে পারবা, আমি জাস্ট তোমাদেরকে বলে রাখুন তোমরা একটু মানে জানার জন্য আর কি। এ স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি এবং
ঊর্ধ্বস্থিরাঙ্ককে আমরা 100 ডিগ্রি ধরে নিয়ে কিন্তু পরিমাপ করে থাকি। মধ্যবর্তী ব্যবধানকে সমান 100 ভাগে ভাগ করা হয়, প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি সেলসিয়াস বলা হয়ে থাকে। বিজ্ঞানী সেলসিয়াস স্কেল উদ্ভাবন করেন বলে তার নাম অনুসারে স্কেলটিকে সেলসিয়াস স্কেল বলা হয়। বৈজ্ঞানিক কাজে স্কেল ব্যবহার করা হয়, এছাড়া অন্যান্য কাজেও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের এই স্কেল কিন্তু ব্যবহার করা হয়। যেমন আবহাওয়ার খবরে বলা হয় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের মধ্যবর্তী দূরত্বকে আমরা 100 ভাগে ভাগ করা হয় বলে একে কিন্তু আমরা সেন্টিগ্রেড স্কেল, ঠিক আছে, সেন্টিগ্রেড স্কেলও কিন্তু বলে থাকি। সেন্টি শব্দের অর্থ হচ্ছে 100 আর গ্রেড মানে হচ্ছে ভাগ। এরপরে দেখো ফারেনহাইট স্কেলটা নিয়ে, এই স্কেলে নিম্ন স্থিরাঙ্ককে 32 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ককে আমরা বলি হচ্ছে 212 ডিগ্রি, মানে আমরা ধরে নিয়ে যাচ্ছি। মানে নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি মানে হচ্ছে যে এই স্কেলে 32 ডিগ্রি ফারেনহাইটের ক্ষেত্রে পানি মানে বরফ গলে পানিতে পরিণত হয়, আর 212 ডিগ্রি ফারেনহাইটের ক্ষেত্রে এই পানিটা মানে গরম হয়ে বা উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয়, ঠিক আছে। মধ্যবর্তী ব্যবধানকে সমান 180 ভাগে ভাগ করা হয়, প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি ফারেনহাইট বলা হয়ে থাকে। বিজ্ঞানী ফারেনহাইট স্কেল উদ্ভাবন করেন বলে তার নামানুসারে স্কেলকে আমরা ফারেনহাইট স্কেল বলে আমরা মানে বলে থাকি আর কি। যেমন জ্বর হলে কেউ হয়তো বলে থাকেন জ্বর 101 ডিগ্রি, কিন্তু আসলে গায়ের তাপমাত্রা হচ্ছে 101 ডিগ্রি ফারেনহাইট। আমরা যদি ফারেনহাইট না বলি তাহলে বোঝানো যাবে যে এখানে 101 ডিগ্রি সেলসিয়াসও হতে পারে। সে 101 ডিগ্রি সেলসিয়াস মানে কি তুমি বুঝো যে পানি যেখানে বাষ্প হয়ে যায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কারো শরীরের তাপমাত্রা যদি 101 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় তাহলে বুঝতেই পারতেছো কী অবস্থা হবে, ঠিক আছে। সো আমাদেরকে অবশ্যই বলে দিতে হবে যে 101 ডিগ্রি ফারেনহাইট। এরপর দেখো, খেয়াল করো সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সম্পর্ক, এটি অনেক অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে। এটা তোমরা একদম ভালোভাবে বুঝতে চেষ্টা করো এবং এখান থেকে আমরা একটা সূত্র শিখবো। এই সূত্র দিয়ে আমাদের এই চ্যাপ্টারে অনেকগুলো ম্যাথ করতে পারবো আমরা। সো দেখো কি বলা হয়েছে, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা জানা থাকলে আমরা তাকে ফারেনহাইট স্কেলে রূপান্তর করতে পারি, আবার উল্টোটাও কিন্তু করা যায়। এর জন্য আমাদের একটি সমীকরণ জানতে হবে। সমীকরণটি হচ্ছে এই যে এটা দেখো, C/5 = F-32/9। এবং এখানে সি মানে হচ্ছে সেলসিয়াস স্কেল তাপমাত্রা, এফ মানে হচ্ছে ফারেনহাইট স্কেল তাপমাত্রা। তুমি যেটা করবা, তোমার যেটা বার করতে বলা হবে সেটা তুমি মানে ম্যাথের ক্ষেত্রে তোমরা যেই চিহ্নটা রয়েছে এফ বা সি, সেটা তোমরা হুবহু রাখবা এবং যেটা তোমাদের দেওয়া রয়েছে সেটা তোমরা এখানে বসিয়ে দিবা। বসিয়ে দিলে তোমরা কিন্তু এই মানটা পেয়ে যাবা খুব সুন্দরভাবে, তাই না? এবার আমরা একটা উদাহরণ দিই, খেয়াল করো। বাংলাদেশ ক্রিকেট দলের একজন খেলোয়াড় অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়লো। সেখানকার ডাক্তার তার গায়ে তাপমাত্রা মেপে বললো তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে ওই খেলোয়াড়ের তাপমাত্রা কত হবে? সো আমরা সূত্র জিনিসটা জানি, সূত্রটা আমরা বসালাম C/5 = F-32/9। সো এখন যেটা করবো আমরা কিন্তু দেওয়া রয়েছে যে সেলসিয়াসকে তাপমাত্রা কত 38 ডিগ্রি সেলসিয়াস ছিল। সো 38কে আমরা উপরে বসালাম, বসানোর পর আমরা যেটা করবো আর গুণন করে দিব। সো আর গুণন বা বজ্রগুণ কীভাবে করতে হয় এটা তোমরা জানো আশা করি, আমরা কিন্তু ম্যাথের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো কিন্তু পারি। সো আর গুণ করবো, 38 দিয়ে 9 গুণ 5 দিয়ে আমরা F-32কে গুণ দিব। গুণ দেওয়ার পরে দেখো আমরা এরকম একটা মান পাচ্ছিলাম। সো এখান থেকে আমরা যেটা করবো 5 যেটা রয়েছে 5টাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিব, আর 9 আর 38 গুণ করলে কত পাইতেছি 342। সো 5কে ওই পাশে যদি পাঠিয়ে দিয়ে ভাগ হিসেবে চলে যাবে। 342কে যদি আমরা ভাগ করি 5 দ্বারা তাহলে আমাদের মানটা আসতেছে যে এটা 68.4। আর এখানে যেহেতু F-32 ক্ষেত্রে আমাদের -32 ছিল, ওটা ওই পাশে চলে গেলে কি হবে +32। তাহলে আমাদের মানটা মানে এক্স্যাক্টলি মানটা আসতেছে কত 104 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। এটাই বলা হয়েছে ফারেনহাইট স্কেলে ওই খেলোয়াড়ের তাপমাত্রা হচ্ছে 101 ডিগ্রি ফারেনহাইট। সো এই সূত্রটা আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। সো এই ছিল আজকে ভিডিও পর্যন্ত শেষ করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।